প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক রেজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুটা করতে চাই ফরিদুল হককে দিয়ে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ থাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট কখন হবে, নির্বাচনের আগে না পরে, এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু সুপারিশ বিভিন্ন দলগুলো দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন জাতীয় ঐক্যমত্য কমিশন নিজেই চাচ্ছে যে এই ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিক। আমার প্রশ্ন হলো যে এই সিদ্ধান্ত যে নেওয়া হয়েছে যে সরকার সিদ্ধান্ত নেবে, তাহলে এতে কি বিতর্ক কমবে না বাড়বে? না, আমি মনে করি বিতর্ক কমবে। আর এটা এখনো পর্যন্ত যেটা আছে, যে এখনো পর্যন্ত যতটুকু মতবিভেদ আছে, এটা 15 তারিখ পর্যন্ত এখনো সময় আছে। তো এর মধ্যে আমার ধারণা এটা একটা সেটেলমেন্ট হয়ে যাবে, এটা খুব একটা অসুবিধা হবে না। কারণ বেশিরভাগ জায়গাতে কাছাকাছি, কিছু জায়গাতে এদিক সেদিকে একটু আছে যে গণভোটটা আগে হবে না পরে হবে, নোট অফ ডিসেন্টগুলোর কি হবে, অন্তত গুরুত্বপূর্ণ নোট অফ ডিসেন্টগুলো। দুইটা কথা এখানে এসছে যে নোট অফ ডিসেন্টগুলো সহই যাবে, তারপরে যারা মেজরিটি পাবে তারা তাদের মতো করে করবে, এরকম একটা। অথবা নোট অফ ডিসেন্টগুলোকে আলাদা এবং যেগুলো ঐক্যমত হয়েছে সেইগুলোকে আলাদা করে এইভাবে দুইটা ইস্যুতে গণভোট হবে, এইভাবে বলা হয়েছে। তো আমার ধারণা মোটামুটি শেষে এসে কেউ আর তীরে এসে তরিরও পাবে না, একটা কমন গ্রাউন্ডে সবাই আসবে। আর ঐক্যমত্য কমিশন তারা যেটা বলছে যে তারা সুপারিশ আকারে দিবে, এটা তো তারা বেশ আগে থেকেই বলছে, এবং পরবর্তীতে সরকার আসলে সিদ্ধান্ত তারা বলছে যে এই বিষয়ে সুনির্দিষ্ট কিছু নিজেদের সুপারিশও দিবে না, সিদ্ধান্তটা ছেড়ে দিবে। না, সুপারিশ তো দিবে, মানে সুপারিশটা কখন হবে না হবে, কখন হবে না হবে এই ইস্যুতে বাকিগুলো দিবে। এটা একটা ব্যাপার আছে, এটা সরকারের সিদ্ধান্ত, সরকার আসলে ডিক্লেয়ার করবে কখন গণভোটটা হবে, এটা সরকারের সিদ্ধান্ত। তো আমরা তো যেটা মনে করি যে গণভোটটা আগে হওয়ার দরকার আছে। গণভোটটা আগে হওয়ার পেছনে কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এখানে। প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের ভোটিং করার মানে অভিজ্ঞতা নেই, 15 বছর ধরে আমরা কোনো ভোট করি নেই। তো আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে এটা নেই, জনগণের নেই, প্রশাসনের নেই, নির্বাচন কমিশনের নেই, পুলিশের নেই, ইভেন আর্মিরও নেই। সো যারা যারা নির্বাচনের সাথে রিলেটেড, মিডিয়া, পর্যবেক্ষক সংস্থা, কারোরই আসলে এই অভিজ্ঞতা ছিল। তাদের একটা টেস্ট রান হওয়া দরকার আছে মূল ইয়েতে যাওয়ার আগে। এটা হচ্ছে একটা ভাষায় বলি যে ড্রাই রান। আচ্ছা, আমি শিখলাম এটা। তো এই টেস্ট রানটা করা দরকার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে ধরেন জাতীয় নির্বাচন যেটা, ওই নির্বাচনে তো আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। ওই নির্বাচনে কিন্তু বিএনপি আমার প্রতিদ্বন্দ্বী, কিংবা জামাত আমার প্রতিদ্বন্দ্বী, আমিও তাদের প্রতিদ্বন্দ্বী। কিন্তু এই যে জুলাই সনদের উপরে যে গণভোট, এই গণভোটে কিন্তু আমরা সবাই একটা পক্ষ, আওয়ামী লীগ আমাদের প্রতিদ্বন্দ্বী। মানে ধরেন যদি এটাকে না ভোট করতে হয়, আওয়ামী লীগের ওই স্ট্যাটাস কো বজায় রাখতে হয়, তাহলে আওয়ামী লীগকে তো ভেতর থেকে হইলেও চেষ্টা করতে হবে যে না ভোট দিয়ে আসলে এটাকে ফেল করানো। যদি জনগণ না ভোট দেয় তাহলে তো জুলাই সনদ পাস হচ্ছে না। সো এই জায়গায় তো আমরা সবাই এক, সেক্ষেত্রে আমাদেরকে একসাথে মুভ করতে হবে। যেমন ধরেন আমি খুব পরিষ্কারভাবে আমি আশা করি যে ধরেন গণভোটটা যদি আগে হয়, তাহলে আমি আমার এলাকাতে গিয়ে যখন প্রচারণা করব, তখন আমার এলাকায় যারা আমার প্রতিদ্বন্দ্বী হবে হয়তো বা ভবিষ্যতে, আমি তাদেরকে সাথে করে নিয়ে বলবো যে ভাই চলেন আমরা একসাথেই প্রচারণাটা করি। কারণ জুলাই সনদ আমাদের সবার, এটা শুধুমাত্র আওয়ামী লীগের এগেনস্টে। তো এটা আগে হলে এই সুযোগটা আমরা পাবো, আগে না হলে এই সুযোগটা আমরা পাবো না। দ্যাটস ওয়াই এটা আগে হওয়া খুব জরুরি বলে আমাদের কাছে মনে হচ্ছে। আগের পক্ষে নিয়েছি। গণভোটটা কখন হবে, নির্বাচনের আগে না পরে, এই সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন মূলত এড়িয়ে গিয়েছে, তারা সরকার হাতে ছেড়ে দিয়েছে বিষয়টা। আপনার কি মনে হয় তাহলে যে জুলাই সনদের রাজনৈতিক ও নৈতিক অবস্থান কি দৃঢ় থাকবে যদি সরকারি সিদ্ধান্ত নেয়? দেখেন, এখানে আমার পজিশন সমস্ত দলের বিরুদ্ধে যায়। আমি গণভোটের বিরুদ্ধে, 100% বিরুদ্ধে। ব্যাখ্যা করি তাহলে বাস্তবায়ন কিভাবে হবে? আমি ব্যাখ্যা করি, সেটা হলো যে এই সরকার সব মিলিতভাবে গঠিত, সবাই ম্যান্ডেট দিয়েছে, তাহলে এই সরকার বৈধ। এই সরকারের গঠিত কমিশন বৈধ। সেই কমিশনে আপনারা দিনের পর দিন বৈশাখ কি কি বিষয়ে সংস্কার হবে এটা ঠিক করলেন। যেগুলো ঠিক করেছেন এর বাইরেও অনেক বিষয়ে সংস্কার দরকার পড়বে আগামী দিনে। কারণ এটা তো ধরেন আপনার একটা মানে ভবিষ্যতে কি ধরনের পরিস্থিতি হবে এটা আপনি আজকে বৈশা বলতে পারবেন না। ফলে এখন এই সরকার ক্ষমতায় আছে, এই সরকারের নির্বাহী আদেশে অনেক ধরনের আইন সংযোজন বিজন হচ্ছে। তো ফলে জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে শুধু রাজনৈতিক দল কেন, কোনো ব্যক্তিদেরও, আওয়ামী লীগ ছাড়া কারো এই বিষয়ে দ্বিমত নাই যে বাংলাদেশ সংস্কার না পুনর্গঠন দরকার। তাহলে হোয়াই গণভোট?
এই যে ফরিদ ভাই বললো, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে গণভোট, যাকে আপনি সদ্য গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করলেন, লক্ষ লক্ষ মানুষের, কোটি মানুষের জাগরণের ভিতর দিয়ে, হাজার হাজার মানুষের আপনার পঙ্গুত্ব এবং হাজার হাজার মানুষের জানের প্রাণের বিনিময়ে, তার বিরুদ্ধে গণভোট কইরা তারকে হা না করে পরাজিত করতে হবে কেন? এখানে একটা প্রশ্ন, আইনি ভিত্তি লাগবে তো। আইনি ভিত্তির কথা বলি। এখন আইনি ভিত্তি এই সরকার যদি লেজিট হয়, কমিশন যদি লেজিট হয়, এটা আবার আইনি ভিত্তি দরকার কি? এই সরকারের আমলে তো 80% সংস্কার বাস্তবায়ন করা দরকার। তার পরবর্তী যেগুলো থাকবে, যেমন লম্বা সময়ের যেগুলো, সেগুলো পরবর্তী সময়ে যারা নির্বাচিত হবে তারা করবে। ফলে সংস্কার বা রাষ্ট্র পুনর্গঠন লাগবে, এই বিষয়ে রাজনৈতিক দল। একটা প্রশ্ন করি রনি আপনাকে, সেটি হলো যে যারা নির্বাচিত হবে তারা করবে, এখানে সংবিধান সংস্কারের কয়েকটি মৌলিক বিষয় এখানে আলোচনা এসছে, তো সংকটটা ওই জায়গায় তৈরি হয়েছে, সেগুলো বাদ রাখুক। আচ্ছা, সেটা ওই সরকার করবে যিনি ক্ষমতা আসবে। ক্ষমতা আসার পরে যে করে না, মানুষের নজির তো রয়েছে, করে না। এই জন্যই তো আপনি 80% সংস্কার এমন ভাবে করে যাবেন যে ওইটা না করলে আর রাষ্ট্র চলবেই না। পরে এটা সম্ভব তো করা। আপনি যদি পুলিশকে গণতান্ত্রিক করে ফেলেন, আপনি যদি জুডিশিয়ারি গণতান্ত্রিক করে ফেলেন, আপনি যদি এই আমলাতন্ত্র আওয়ামী মুক্ত করে ফেলেন, তারপরে বাকি সাংবিধানিক সংস্কার ছাড়া ওই সরকার নিজেই ফাংশন করতে পারবে না। আপনি যখন গণভোটের কথা বলছেন, আপনি অভ্যুত্থানকে আন্ডারমাইন করছেন। আপনি কেন? সবাই যদি সংস্কারের পক্ষে হয়, আওয়ামী লীগ এখানে কিন্তু আন্ডারমাইন, এখানে আইনি ভিত্তিটার ব্যাপারে হচ্ছে। আইনি ভিত্তি সেইটা আলাদা করেন, তাহলে আপনি কোনো সংস্কার আইনি ভিত্তি দিতে পারবেন না, তাহলে আপনি সেই আলাপটা আলাদা করেন। এখন আইনি ভিত্তি, রাষ্ট্র পুনর্গঠন লাগবে, আমি সংস্কার কথাটা বলি না। সেই পুনর্গঠন একটা রাজনৈতিক সমঝোতার ব্যাপার, রাজনৈতিক, এটাকে আমি বলবো একটা রাজনৈতিক সংকট ধরেন, সেইটা লিগ্যাল সলিউশন হবে ডেঞ্জারাস। কারণ পলিটিক্স ইজ দ্য সুপ্রিম দ্যান লিগ্যালিটি। আমি এটা অনেক বড় বড় আইনজীবীদের সাথে আলাপ করলাম, জনগণ সেটাই তো, এই জন্য এটা পলিটিক্যাল সলিউশন, এইখানে তো গণভোট দরকার না। তাহলে পলিটিক্যাল সলিউশনের জন্য এখানে তো অভ্যুত্থান ইজ দেয়ার, গণভোটের চেয়ে অভ্যুত্থানের ম্যান্ডেট শক্তিশালী। আমার পয়েন্ট হলো এই জায়গায়, তাহলে গণভোটার দরকার নাই কেন? অভ্যুত্থানের মধ্য দিয়ে তো এই সরকারকে লেজিটিমেসি দেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে, এবং যে সংস্কারগুলো দরকার সেগুলোর ব্যাপারে আপনি যদি রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রাখতে না পারেন, কোনো সমস্যা নাই, এই সরকারই বাস্তবায়ন করবে। ইভেন এই সরকার যদি মনে করে সংবিধানও বাস্তবায়ন করবে, সংবিধানের কাউন্সিল বা অন্য কোনো, সেখানে কিন্তু অনেক দূরে সরে গেছে, ওটা ওই আলোচনা করা উচিত ছিল। কেননা আপনি গণ অভ্যুত্থানের চেয়ে অবশ্যই গণভোট বড় ম্যান্ডেট হইতে পারে না, এবং আওয়ামী লীগকে এখানে না ভোট দেওয়ার সুযোগ দেওয়াটা আত্মঘাতী। আমি ধরেন এখানে আওয়ামী লীগের ব্যাপারে থাকছে না, থাকবে না তো, কিন্তু কথা হলো সংস্কারের বিপক্ষে ভোট কারা দিবে? ডেফিনেটলি আওয়ামী লীগ স্যার। আর কেউ তো এই রাষ্ট্রের যে পুনর্গঠন দরকার, এই রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, এই ব্যাপারে মোটামুটি যারা শিশু তাদেরও একটা ধারণা আছে যে এইভাবে দেশ চলতে পারে না। শুধুমাত্র আওয়ামী লীগ মনে করে যে মানে হাসিনার মডেলে দেশ চলবে। তো না, এখানে সাথে আপনার একটা দ্বিমত আছে। আমরা গণমাধ্যম কর্মী হিসেবে রাজনৈতিক দলের নেতাদের খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, এখনো হচ্ছে। আমরা দেখেছি তারা আসলে রিজিম চেঞ্জের ব্যাপারে অনেক ধারণা আছে, যে একটা রিজিম চেঞ্জ হলো, এটা তাদের ধারণা থাকলে না, এবং তারা কিন্তু ম্যাটার করে। কাজে এখানে আইনি ভিত্তি না দিলে, আমার আইনি ভিত্তির, আমার আর্গুমেন্টটা আইনি ভিত্তির জায়গায় না, আমার আর্গুমেন্টটা হলো গণ অভ্যুত্থান ইটসেলফ নতুন প্যারাডাইমের সূচনা করছে। আপনি মনে করেন যখন সরকার কোন একটা সংস্কার করে, সেখানে একটা আইন তৈরি করে না, সেই আইন তৈরি করার এখতিয়ার তো সরকারের আছে, অধ্যাদেশ দেয়, সেগুলো আবার পার্লামেন্টে পাস করার একটা প্রক্রিয়া রয়েছে। তাহলে তো এই সরকারই এটা করতে পারে। সেখানে আপনি রাজনৈতিক দলগুলো যাদের উপরে আপনি আস্থা রাখতে পারছেন না, তাদের উপর যে ছেড়ে দিচ্ছেন, তার মানে কি আগামীতে এই সংস্কার, এবার ধরেন আপনি গণভোট করলেন, গণভোটে হ্যাঁ না মধ্যে যদি একটা ভোটও না পড়ে সংস্কারের বিরুদ্ধে, সেটাও তো একটা ডিসক্রেডিট অভ্যুত্থানের। অসুবিধা নেই, ডিসক্রেডিটের পড়ার তো কথা না, পড়া উচিত না, কিন্তু পড়বে। ফলে আপনি গেলেন ওই প্রক্রিয়া। এইবার হ্যাঁ না ভোটে বিজয়ী হয়ে এবার পার্লামেন্টে যারা ক্ষমতায় আসবে ধরেন, হ্যাঁ, তারা এটা অ্যাভয়েড করতে পারবে, তারা অ্যাভয়েড করতে পারবে। তারা যদি বলে যে এটা একটা আমলাতান্ত্রিক জটিলের মধ্যে আছে, পরীক্ষা এটা আইনের ব্যাপার আছে, গণভোট সংসদের সিদ্ধান্তের চেয়ে অনেক উপরে, ডেফিনেটলি আমি বলি। কিন্তু তারা, আপনি যেভাবে চাচ্ছেন, তারা যদি মনে করে ঠিক আছে এগুলি আমরা এক্সামিন করবো, আমরা আমাদের সুবিধা মতো, হ্যাঁ, যেটা প্রায়োরিটি ফার্স্ট প্রায়োরিটি হওয়া দরকার সেটা তারা থার্ড প্রায়োরিটিতে নিয়ে যাবে, হ্যাঁ, করতে বাধ্য, আপনার কথা ঠিক আছে। কিন্তু আপনি বলতেছেন যে পলিটিক্যাল উইল যেটা, এটাকে আপনি যখনই একটা লিগেলি সমাধান করতে যাবেন, একটা কেওয়াস তৈরি হয়, যে কেওয়াসটা এখন তৈরি হচ্ছে। আমার কথা হইলো গণ অভ্যুত্থানের ম্যান্ডেট এইটা এর চেয়ে বড় ম্যান্ডেট, সর্বদলীয় এবং নির্দলীয়, একটা গৃহবধূ থেকে শুরু করে একটা শিশু, এর ভিতর দিয়ে আপনি ম্যান্ডেটের মধ্যে দিয়ে আসছেন। ঠিক আছে, এখন রেজাউল করিম রনি, বিষয়টা যেটা হলো আমরা যেভাবে চিন্তা করি, আমি আপনি এমপি মন্ত্রী কোনো কিছু হবো, রাইট, ওকে ফাইন, আমরা আসলে একদম স্পেসিফিকলি দেশ নিয়ে চিন্তা করি। রাজনীতি দলগুলো আসলে অনেক সময় দেশের উপরে দলের প্রাধান্য দিয়ে থাকে, এইখানে সংকটটা তৈরি হয়েছে। যাই হোক, ফরিদুল হক,
গণভোট কখন হবে এই নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে মত ভিন্নতা চলছে, ঠিক সেই সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলছেন যে অতিরিক্ত অর্থ ব্যয় না করে একদিনে জাতীয় নির্বাচনের গণভোট করা উচিত, একদিনেই একসঙ্গে 2 ভোট করতে সক্ষম হবে নির্বাচন কমিশন। প্রশ্ন হলো, রাজনৈতিকভাবে একটি অমীমাংসিত বিষয়ে আগ বাড়িয়ে নির্বাচন কমিশনের এ ধরনের কথা বলেন কেন? অনেকে তো এই প্রশ্ন উঠাতে পারেন যে তাদের বক্তব্য একটি রাজনৈতিক দলের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকে না। কি বলবেন? ভোট কখন হবে, কিভাবে হবে, এটা তো নির্বাচন কমিশনের ইস্যু না। সরকার নির্বাচন কমিশনকে বলবে, অনুরোধ করবে, দেন নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি নিবে, এটাই হচ্ছে রেওয়াজ। এনে কেন উনি বলেছেন এটা আমার ইয়ে নাই, এবং এটা আসলেই যে এই প্রশ্ন করা আসলেই সঙ্গত যে এটা কি তাহলে উনি রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে বলতেছেন? ওনার দায়িত্ব তো রাজনৈতিক না, উনি সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা পাবলিক প্রতিষ্ঠান। ওনার কাজ হচ্ছে সংবিধান অনুযায়ী এই সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে, পাবলিক প্রতিষ্ঠান হিসেবে ওনার যে দায়িত্ব সেটা পালন করা। এটা রাজনৈতিকভাবে কি হচ্ছে না হচ্ছে এটার ভিতরে তাদের ঢোকাটা কোনোভাবেই উচিত হয়নি। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি টাকার কথা বলছেন। ভাই, এইখান থেকে 16 বছরে 28 লক্ষ কোটি টাকা শুধু পাচার হয়েছে, আর আপনি এখন 20-30 হাজার কোটি টাকা নিয়ে মানে আপনি এইটা নিয়ে টাকার কথা বলতেছেন, এই টাকার আপনি খোটা দিতেছেন। এই 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 যে রাষ্ট্র, রনি ভাই বলছেন যে পুনর্গঠনের কথা, আমরা পুনর্গঠন বলতে আমি নিশ্চিত রনি ভাই মানে আমি যতটুকু বুঝি ততটুকু তো হচ্ছে না। রনি ভাই তো প্রশ্ন আছেন, রনি ভাইয়ের আরো অনেক বেশি, আকাঙ্ক্ষা আরো অনেক বেশি। আমি যতটুকু আকাঙ্ক্ষা করি ততটুকু হচ্ছে না, কিন্তু তারপর আমরা একটা কিছু হচ্ছে, আমরা একটা স্টার্ট করতে পারতেছি, একটা নিউ স্টার্ট করতে পারি। এটা আমাদের জন্য একটা বিরাট বড় ইভেন্ট, বিরাট বড় ইভেন্ট। অবশ্যই এই ইভেন্টকে আমাদের আলাদা গুরুত্ব দিয়ে আলাদাভাবে এটাকে বাস্তবায়ন করা দরকার। সেইখানে পাবলিক মানি, এটা 20-30 হাজার কোটি টাকা খরচ হবে, এটা আমি জানি না একটা নির্বাচন করতে তাদের কত টাকা খরচ হবে, কিন্তু সেটা যদি হয় এটা খুব বড় ইস্যু হওয়ার কথা না। এবং আমি মনে করি যদি আজকে তার যদি টাকার সংকট থাকে, যদি টাকার এত সমস্যা হয়, আপনি আজকে প্রফেসর ইউনূসকে একটা ঘোষণা দিতে বলেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য আলাদা করে গণভোট করব, আমাদেরকে এটার জন্য ফান্ড দেন, জনগণের কাছে ওপেন আহ্বান জানান, তার অন্য রেগুলার অ্যাক্টিভিটির বাইরে। আমার ধারণা 1 লক্ষ কোটি টাকা একদিনে ওঠা সম্ভব, কারণ মানুষ এত বেশি ধরেন এটার ব্যাপারে সিরিয়াস। মানে 10 কোটি মানুষ কত টাকা করে দিলে 1 লক্ষ কোটি টাকা হয়? 10 কোটি মানুষ টাকা দিবে না? অবশ্যই দিবে, মানে খুবই কম টাকা লাগবে, আমি জানি না হিসাবটা। তো এইটা টাকার সাথে আসলে ইস্যু না। কিন্তু আমি একটা দুইটা পয়েন্টে একটু ধরেন রনি ভাইকে ইয়ে করতে চাই। রনি ভাইয়ের মানে যে আকাঙ্ক্ষার জায়গাটা, এটার সাথে আমি একমত, কিন্তু ধরেন রাষ্ট্রের মধ্যে এই সংকট আসলে আছে। রাষ্ট্র যদি আপনি চালাইতে যান, রাষ্ট্র যখন হয় তখন আইন আসলে লাগে। রাষ্ট্র তো বেসিক্যালি আইন বাঞ্চ অফ আইনের ভিত্তিতে রাষ্ট্র চলে। তো এইটা ঠিক যে জুলাই সনদের আমাদের একটা আইনি ভিত্তি লাগবে। আইনি ভিত্তির বাইরে দিয়ে যদি ধরেন আমরা এটা করতে যাই, মানে আমরা কিছু ঝামেলা আসলে তৈরি করছি অথবা ঝামেলার শিকার হয়েছি আমরা, সেটা যে কারণেই হোক। এখন আমরা ধরেন দায় দিতে পারি অমুককে, বিএনপিকে, সেটা দিতে পারি, কিন্তু দায় দিয়ে তো ধরেন পেছনের কাজটাকে আমরা আন্ডু করতে পারতেছি না। আমরা এখন যেখানে আছি সেখান থেকে আমরা এই পথ থেকে বেরোয় কিভাবে একটা মানে সামনের দিকে এগোবো সেই পদ্ধতিটা খুঁজে বের করতে হবে। এটার জন্য কমপ্লিট জায়গাটা হচ্ছে যে এইখানে আমাদেরকে একটা জুলাই সনদের আদেশ দিতে হবে। এই আদেশের ভেতরে পরিষ্কারভাবে মানে উল্লেখ থাকতে হবে যে যেই গণভোটটা হবে সেই গণভোট এই সনদকে সে অ্যাকসেপ্ট করবে, এবং হচ্ছে এটা বাস্তবায়ন করার জন্য যে পরিষদের কাছে সে ক্ষমতাটা দিবে তাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিতে হবে, গাঠনিক ক্ষমতা দিতে হবে। দেন আসলে সে ওই পরিষদ এটা করতে পারবে, সে নির্বাচিত পরিষদ। সেটাকে ধরেন সংসদ বলতেছে কেউ, আমরা মনে করি যে ওইটার ধরনের একটা সংবিধান সভা টাইপের একটা ক্ষমতাও তার তৈরি হবে, কিন্তু ওটা নির্দিষ্ট যে সে এই কাজগুলো জুলাই সনদে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সে বাস্তবায়ন করতে পারবে। সো ওইটার মধ্য দিয়ে আসলে আপনি একটা রেগুলার প্রসেসে ঢুকতে পারেন। আমরা এখন একটা ইরেগুলার প্রসেসের মধ্যে আছি। রেজাল্ট করেন। আপনি গণভোটের বিরোধিতা করে কিছু কথা বলেছেন, কিন্তু আমরা এই গণভোটকে তো জাতীয় ঐক্যমতের একটা প্রতীক হিসাবে ধরতে পারি। জাতীয় রাজনৈতিক দলগুলো এখানে কি ভূমিকা রাখতে পারে? আমার কাছে জাতীয় ঐক্যমত হলো গণঅভ্যুত্থান দেয়ার ফলে এই যে আইনি কথা, আমি দেখ পলিটিক্যাল সলিউশনের পলিটিক্যাল প্রবলেমের লিগ্যাল সলিউশন ইজ ডেঞ্জারাস। পলিটিক্যাল প্রবলেম আগে পলিটিক্যাল সলিউশন করেন, এবং পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল সভারেন্টি, এইটা হলো যে সোর্স অফ লিগ্যাল আপনার ইস্যুস। তো ফলে আপনি যখন আগেই ধরেন আপনি যদি রাজনৈতিক দলগুলোকে আপনার হা না ভোটে বাধ্য করেন, আপনার এইটা এন্ড অফ দ্য ডে জিনিস টিকবে না, কারণ এর আগেও বহুবার হা না ভোট হয়েছে। আপনার প্রশ্নে আসি, বাধ্য করার দরকার কি? তারাই তো স্বতঃস্ফূর্ত মানে এখানে চলে আসা দরকার, স্বতঃস্ফূর্তভাবে চলে আসা দরকার। এটাই তো সমস্যাটা হচ্ছে, এই যে চলে আসে না, এই জ্ঞান দরকার।
হ্যাঁ, এখন চলে আসে নাই যে এই আইনটা আপনি কখন কিভাবে করবেন। যেমন ধরেন আমাদের এখানে সবার আগে কি দরকার ছিল, আমাদের সবার আগে দরকার ছিল এই যে মুজিববাদী সাংবিধানিক কাঠামো, এই যে সাংবিধানিক ফ্যাসিবাদ, এটার থেকে রাষ্ট্রকে বের করে আনার প্রক্রিয়া ভেরি আর্লি মর্নিং এটা শুরু করা দরকার ছিল। এবং আপনি জানেন আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার কি বলেছে, আমরা 72 সংবিধান চাই। হ্যাঁ, প্রবলেমটা তো শুরু হয়ে গেছে। সেটা যারাই বলুক, আমি সেটার বিরোধিতা করছি। কারণ হলো আপনার এই সংবিধান, এই যে হাসিনার ফ্যাসিবাদ, এটাকে আমরা সাংবিধানিক ফ্যাসিবাদ বলছি এট দ্য সেম টাইম। ফলে এই কাঠামো থেকে বের হইতে হবে। আপনার এখন এই কাঠামোর মধ্যে থেকে গণভোট করা, এটাকে আইনি ভিত্তি দেওয়া, যত যাই করেন, এইটা আমার হলো 70-এর এর আগের যে গণভোটগুলো হয়েছে জিয়াউর রহমানের আমলে, সেই গণভোটগুলোর মধ্যে কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলাফল আমরা পাই নাই। সমাধান কি? সমাধান হইল গণ অভ্যুত্থানের যে লেজিটিমেসি, যে বৈধতা, এইটা এর চেয়ে বড় আইন আপনার এই উইল, পিপল উইলই তো সর্বোচ্চ আইন। সেই পিপল উইলকে আমলে নিয়ে, এবং পিপল উইলকে কিন্তু আইনগত কাঠামো ডেফিনেটলি দিবে। সেটার জন্য তো পরবর্তী সরকার বাধ্য দিতে, কারণ বাধ্য না, ডেফিনেটলি বাধ্য না। কারণ হলো অভ্যুত্থানের, আপনি কিভাবে বাধ্য বলুন তো আইনগত দিক থেকে? আইনগত দিক থেকে বাধ্য, কারণ আপনি তো এখন একটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আছেন। না, পরবর্তী সরকার যারা নির্বাচিত হবে তারা এগুলো বাধ্য কেমনে হবে? এই সরকারকে বৈধতা দিতে হবে না, এই সরকারকে দিল। ফলে এই সরকার যদি যেই সংস্কারগুলো দরকার, আমি বলতেছি গণ অভ্যুত্থানের সম্মিলিত সবকিছু বৈধতা দেয় না, কিন্তু বাতিল রাখে। এর মধ্যে তো অধ্যাদেশ আছে। বাতিল রাখলে তো এখানে অভ্যুত্থানের শক্তি আছে, তাদের রাজনৈতিক দল আছে, অন্যান্য অংশীজন আছে, এরা কেন আছে না? তাহলে সে আবার কেওয়াজে নামতে হবে। কেওয়াস ইজ দেয়ার, অলরেডি কেওয়াস শুরু হয়ে গেছে আপনার। আমি বলতেছি যে এই সরকার যেহেতু গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত সরকার এবং সবাই এখানে আপনার সম্মতি দিয়েছে, ফলে এই সরকারের আমলেই সংস্কারের বড় বড় দিকগুলো সম্পূর্ণ করা দরকার। আমি স্পেসিফিক বলি, পুলিশ সংস্কার, জুডিশিয়ারি সংস্কার। না, এটা পদ্ধতিটা তো একটা পদ্ধতি আছে। তো পদ্ধতি কি সরকার দেশ চালাচ্ছে না? না, আমরা পদ্ধতিটা কি, আপনি সংস্কার যে করবো একটা পদ্ধতির মাধ্যমে যেতে হবে। তো পদ্ধতি কি? সরকার কি পদ্ধতি ছাড়া গঠিত হয়েছে? নীতিগতভাবে হয় একটা নিয়ম নীতি প্রচলন করে, আরেকটা হলো সংস্কার যেটা করে, আরেকটা হলো আইনগতভাবে। এখন সরকার এই যে কমিশন গঠন করেছে, তাহলে এই কমিশনের আইনি ভিত্তি কি? কমিশন গঠন করলো কিভাবে সরকার? না, আমি বুঝতে পারছি না রাজুল কাম। কমিশন গঠনের যদি আইনি ভিত্তি থাকে, তাহলে এই কমিশন প্রস্তাবনা বাস্তবায়নের জন্য আলাদা কোনো আইনি ভিত্তি এই সরকারের দরকার নেই। আমি বলি সেটা হলো যে সংস্কার কমিশন যেগুলো রিপোর্ট দিয়েছে সেটার আইনি ভিত্তি কি, সেটা তার মানে করে দেন আপনি। ওটা কোনো আইনি ভিত্তি নেই, তাহলে ওটা একটা কর্মপদ্ধতি। কর্মপদ্ধতি হলে আইনি ভিত্তি হয় না আর কি। এখন এখানে গণভোটের ব্যাপারটা বারবার আনা হয়েছে এই কারণে যে এটা এমন একটা আইনি ভিত্তি তৈরি হয় যেটা পার্লামেন্ট নিজে এটা চেঞ্জ করতে পারে। এখন প্রবলেম হইলো পার্লামেন্ট ডেমোক্রেটিক পাওয়ার কিভাবে ফাংশন করে। পার্লামেন্ট হলো সভারেন, পার্লামেন্ট হলো মানে লিগ্যালিটি, যে লেজিসলেচার কেন গুরুত্বপূর্ণ, এটা যখন জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত হয়, নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে সে একটা সার্বভৌম ক্ষমতা প্রয়োগের এখতিয়ার অর্জন করে। এখন এই সার্বভৌম ক্ষমতা প্রয়োগের এখতিয়ার অর্জন করার আগে আপনি যদি কোনো একটা আইনি কাঠামো তার উপর আপনি ধরেন একটা এই গণভোটের মাধ্যমে বা ধরেন একটা অধ্যাদেশের মাধ্যমে দেন, সেইটা পার্লামেন্টের যে সার্বভৌম ক্ষমতা, যে কোনো কিছুই যদি আপনি করেন, তখন যেটা হয় পার্লামেন্টের এই যে আপনার সভারেন অথরিটি, এটার সাথে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে। তখন হয় পার্লামেন্টের এখতিয়ারকে আপনার খর্ব করতে হয়, অথবা আপনার এই যে আপনার এই ধরেন আলাদা যে আপনার লিগ্যাল ফ্রেমওয়ার্ক টাইপের কিছু করলেন, সেটাকে আপনার খর্ব করতে হয়। দুইটা একসাথে কখনো ফাংশন করতে পারে না। এটা পৃথিবীর বহু দেশের উদাহরণ আমি আলোচনা করে দেখাইতে পারবো, এটা কখনোই একসাথে ফাংশন করতে পারে না। এই জন্য আমার প্রস্তাবনা হলো এই সরকারের সম্মিলিতভাবে আপনার মেজর সংস্কার প্রস্তাবগুলো এই সরকারের আমলেই বাস্তবায়ন করা হোক এবং পরবর্তী পার্লামেন্টে জাস্ট এটা ধারাবাহিকতা বজায় রাখবে। এইখানে একটা জিনিস করা হচ্ছে, আপনার অবগত জানাই, সেটা হলো কিছুটা নীতি হয়, কিছুটা আইনগতভাবে করা যায়। সেগুলো সরকার কিন্তু করেছে, অনেকগুলি করেছে। আরেকটা হয় অধ্যাদেশের মাধ্যমে, কিছু অধ্যাদেশও রয়েছে। এই অধ্যাদেশ কিন্তু ওই পার্লামেন্ট আসলে বাতিল করে দিতে পারে, একটা দিক। কিন্তু গণভোটের ব্যাপারটা যেটা হলো, কিছু বিষয় লাগে সাংবিধানিক সংস্কারের জন্য গণভোট লাগে, সংবিধান সভা করতে হবে এবং সাংবিধানিক সংস্কার আপনি গণভোট করে কেন করবেন? এবং আমি বলি এটা যদি না করে তাহলে পার্লামেন্টে কিছু করতে পারবো, সেখানে 2/3 মেজরিটি তারা করতে ছিল না। আরেকটা সংকট তৈরি হয়েছে যেটা আপনি বলছেন, শুধু একটা গ্যাজেট প্রকাশ করে দিলে হতো, কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক সংস্কারের ব্যাপারে একমত হতে পারেনি। যখন কেউ বলে আমরা 72 সংবিধানই চাই, তখন কিন্তু সংকটটা তৈরি হয়। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে যাবো পরে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ফরিদুল হক, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব, রয়েছেন রেজাউল করিম রনি, রাজনৈতিক বিশ্লেষক ও চিন্তক। ফরিদুল হক, বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিং আপনার দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, শাপলা প্রতীক পেতে আইনি ও রাজনৈতিক কোনো বাধা দেখছি না। এরপরেও যদি শাপলা প্রতীক দেয়া না হয় তাহলে লড়াই চালিয়ে যাব। শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, শাপলা ছাড়া এনসিপি নিবন্ধন নেবে না, এটা উনি স্পষ্ট করে বলেছেন এই কথাটা। উনি এই যে শাপলা প্রতীক নিয়ে যে বিতর্কটা তীব্র হচ্ছে, আপনার কাছে আমার প্রশ্ন যে এই বিতর্কটার কারণ কি? এই যে নির্বাচন কমিশন এক ধরনের টানা পোড়েনের মধ্যে পড়ে রয়েছে, আর আপনারা তো আপনাদের অবস্থান করেছেন, তাহলে সমাধান কি হবে? সমাধান হবে কোনো একটা, আমি আশা করি, এখনো আমি আশা রাখতে চাই, এখন আস্থা রাখতে চাই নির্বাচন কমিশনের উপরে। কিন্তু আমাদের একটু আশঙ্কা তৈরি হয়েছে, নির্বাচন কমিশন এইটা নিয়ে যেই পজিশনগুলো নিয়েছে এটা কিছুটা রাজনৈতিক প্রভাবিত বলে আমাদের কাছে মনে হয়েছে। এই জন্য আমরা কিন্তু আমাদের কিছু খবর আছে কেন শাপলা দেওয়া হবে না, কেউ কেউ বলেছিল, আমরা কম বেশি জানি, বলুন আপনি। না, এইখানে ধরেন কিছুটা রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা আশঙ্কা করতেছি। এখানে আমরা ধরেন নির্বাচন কমিশন যে যুক্তিগুলো দিয়েছে কিংবা বিভিন্ন মহল থেকে যে বিতর্কগুলো এসেছে, আমরা কিন্তু প্রত্যেকটাকে এখানে আপনার যুক্তির কথা প্রসঙ্গে আসছেন তো, নাসিরউদ্দিন পাটোয়ারি প্রেস ব্রিফিং কিন্তু আরও বলেছেন যে 2 ঘন্টা আমরা ওনাদের প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্ন যদি না দিতে চান সেটাতে আপনার ব্যাখ্যা কি। এই 2 ঘন্টা ওনারা নিশ্চুপ ছিলেন, কোনো ব্যাখ্যা দিতে পারেন নাই। ওনাদের যে ধৈর্য শক্তি সেটার আমরা প্রশংসা করি, কিন্তু আমরা একটা লাস্ট তাদের বলে এসেছি যে আপনি যদি শাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। না, ওনারা তো সিইসি নিজেই মিডিয়ার সামনে বলেছেন সে কোনো ব্যাখ্যা দেবেন না, এবং গতকাল আমাদেরকে কোনো ব্যাখ্যা দেয় নাই। কিন্তু আমরা আসলে বারবার ওনাদেরকে ব্যাখ্যা দিয়েছি, আবার আমরা যে ব্যাখ্যাগুলো দিয়েছি এইগুলোর কোনো জবাব ওনারা দেন। এগুলোর অন্তত 2টা চিঠির ওনারা কোনো জবাব দেয়নি। ওনারা একটা মেজর যে সমস্যাটা নিয়ে এসেছিল সেটা হলো যে মাহমুদুর রহমান মান্না ওনার দলের যে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে যে এটা যদি তাদেরকে দেওয়া হয় এটা দিয়ে দেওয়া উচিত, এটা দিয়ে দেওয়া দরকার। আর শাপলার ক্ষেত্রে যেটা হয়েছে, আমরা বারবার যেটা বলছি যে 2 লাইনের কথা, এখানে খুব জটিল কিছু না। সেটা হচ্ছে জাতীয় প্রতীকের কথা যেটা বলা হয়েছে, জাতীয় প্রতীকের ভিতরে ধানের শীর্ষ আছে, তারাও আছে, আমি সোনালী আসার কথা বাদে দিলাম, ওইটা থাকতে পারলে শাপলাও থাকতে পারে। তারপরে বলা হয়েছে যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের লোগো, দাড়িপাল্লা, ইগল, বিমান বাহিনী এবং আদালত, এটা যেহেতু প্রতীক আছে শাপলাও থাকতে পারে। আবার বলা হয়েছে যে জাতীয় ফুল ফল বিবেচনায় কাঁঠাল একটা রাজনৈতিক দলের প্রতীক আছে, তাহলে শাপলাও থাকতে পারে। পালঙ্ক কত কিছু আছে না, মানে এই যে এরপরও আমরা ওনাদের সুবিধার জন্য আমরা কিন্তু লাস্ট যে 7 তারিখে আমাদেরকে ওনারা জবাব চেয়েছিলেন, আমরা 7 ধরনের নমুনা দিয়েছি। 7 ধরনের নমুনা, যে কিছুটা ডিস্টর্টেড করে শাপলাই দেন, কিংবা বলেন লাল শাপলা কিংবা সাদা শাপলা দেন, কিছুটা ডিস্টর্টেড করে আমরা কিন্তু 7টা নমুনা ওনাদেরকে দিয়েছি। তো এখন আমি মনে করি না যে ওনাদের কোনো দিক থেকে কোনো বাধা আছে। আর এই যে শাপলা আমরা চাইলাম, এটা কিন্তু ওনাদের ওইখান থেকে নিশ্চিত হওয়ার পরে যে ওনারা প্রাথমিক তালিকায় এটা রাখবেন, তারপরে কিন্তু আমরা এটা আবেদনটা করেছি, এবং আবেদন করার পরে এটা একটা ব্যাপক জনসমর্থন পেয়েছে। জুলাই পদযাত্রার ভেতরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শাপলা নিয়ে আমাদের পদযাত্রায় যোগদান করেছে। তো স্বাভাবিকভাবে আমরা কিন্তু এখন চাইলেও শাপলা থেকে সরে যেতে পারবো না। আপনি বোঝেন যে একটা রাজনৈতিক দলের জনগণ এবং সমর্থক তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী কিন্তু তাকে চলতে হয়। তো রাজনৈতিক দলের তো কিছু ধরেন সীমাবদ্ধতা আছে। এখন ধরেন আপনি যদি এইখানে অন্য জায়গায় চলে যান, ওই লোকগুলো আপনার উপরে হতাশ হবে, ক্ষুব্ধ হবে, সেটার জবাব আপনি দিতে পারবেন না। মানুষ চায় যে রাজনৈতিক দল তার যে রাইট কিংবা তার যে পছন্দ, এটার পক্ষে সে ফাইট করতে থাকবে। সো আমরা আসলে এই ফাইটটা করতেছি, এবং আমরা মনে করি যে যদি ওনারা রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আমাদের এই সিদ্ধান্ত আমাদের অনুকূলে না আনে, তাহলে আমরা মনে করব যে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। রেজাউল করিম রনি, নির্বাচনকে সামনে রেখে ঠিক বেশি দিন নেই, ঠিক এই সময় প্রতীক সংকটের যে বা প্রতীক নিয়ে যে বিতর্ক তৈরি করা হলো, জনগণের কাছে আসলে এর মাধ্যমে রাজনৈতিক বার্তাটা কি যাচ্ছে? এটা খুবই অনাকাঙ্ক্ষিত, এবং আপনার যেই জিনিসগুলো বলা হয়, ধরেন শাপলা প্রতীকের ব্যাপারে যে যুক্তিগুলো তোলা হয়েছে, এগুলো খুবই আপনার মানে কি বলবো, হাস্যকর যুক্তি। একটা জিনিসের
হাজার রকম ব্যবহার থাকতে পারে। ধরেন ঠেলাগাড়ি মার্কা, এই ঠেলাগাড়ি মার্কা বা গরুর গাড়ি মার্কা জাতীয় নির্বাচনে ধরেন আন্দালিব রহমান পার্থ ব্যবহার করবে, কিন্তু লোকাল নির্বাচনে এটা ব্যবহার করে না, ইউনিয়নের নির্বাচনে ব্যবহার করে না, আপনার বিভিন্ন পেশাজীবী নির্বাচনে এই ঠেলাগাড়ি মার্কা ব্যবহার করে না, করে তো তাহলে জাতীয় নির্বাচনের ঠেলাগাড়ি মার্কা এটা বোধহয় একটা সংশোধন দেওয়া দরকার। আমি যতটুকু জানি যে জাতীয় নির্বাচন যদি দলীয়ভাবে না হয় তাহলে দলীয় প্রতীক জাতীয় স্থানীয় নির্বাচনে ব্যবহার করা হয় না, করে। যেমন আমি করে না, আমি বলতেছি এই যে ঠেলাগাড়ি মার্কাটা, এটা তো একটা দলের রাজনৈতিক দলের প্রতীক, এটা স্থানীয় নির্বাচনে ব্যবহার করা হবে না। না, কিন্তু আমি অনেক আপনার পেশাজীবীর নির্বাচন দেখছি যেখানে ঠেলাগাড়ি মার্কা ব্যবহার করা হচ্ছে। আমি বলতেছি একটা জিনিসের শুধু পেশাজীবী তো ওইভাবে না। হ্যাঁ, তার মানে কি একটা আমার পয়েন্টটা হলো একটা জিনিসের মাল্টি ব্যবহার থাকে। মানে এখন শাপলা প্রতীকটা অন্যান্য জাতীয় প্রতীকের মধ্যে ধরেন ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, ধানের শীষ তারা মিলে ব্যবহার করা হয়েছে, এই কারণে আলাদাভাবে সিঙ্গেল শাপলা একটা রাজনৈতিক দলকে দেওয়া যাবে না, এই যুক্তি গ্রহণযোগ্য না। কারণ এটা ধরেন বাংলাদেশ ব্যাংকের লোগোর মধ্যে বা ধরেন পুলিশের লোগোর মধ্যে অন্য একটা পেশার লোগোর মধ্যে যদি শাপলা যেভাবে ব্যবহার করা হয়, যে অর্থে ব্যবহার করা হয়, আর একটা রাজনৈতিক দলের ক্যাম্পেনিংয়ে মার্কায় যে ব্যবহার করে, দুই অর্থে ব্যবহার করা হয় আলাদা। তো ফলে একটার সাথে আরেকটাকে আপনি প্রতিতুলনা করে এখানে মার্কা না দেওয়ার একটা যুক্তি দাঁড় করানো, এটা জনগণ কিন্তু মানবে না। এটা যেটা বললো যদি, এবং শাপলা মার্কাটা সহজ, এবং যে আরেকটা রাজনৈতিক দলও আবেদন করেছিল, কিন্তু সেই রাজনৈতিক দল তো অনেক আগে আবেদন করেছিল, কিন্তু এটা খোড়া যুক্তি দেয় নির্বাচন কমিশন যে আমাদের তালিকা নেই, এটা কথা নৌকা থেকে তালিকা বাদ দেওয়া হয়েছে, এর মানে নতুন করে তালিকা তৈরি করা হয়েছে। শাপলা ঢোকালে সমস্যাটা কি? প্রতিবারই নতুন করে তালিকা তৈরি করে, এটা তালিকায় আমরা জানি নতুন নতুন মার্কা ঢুকে, এইটা দেখেন মানে এইগুলি কোনো কথা, তালিকায় নেই, তালিকা ঢুকাইলেই হয়, তালিকা ঢুকানো রকেট সায়েন্স না, হ্যাঁ, খুব সহজ। ফলে আর যখন সিইসি বলেন যে আমরা কোনো ব্যাখ্যা দিব না, এটা তো আরো অগ্রহণযোগ্য। কেন ব্যাখ্যা দিবেন না আপনি? আপনার এটা তো এই যে তথ্য অধিকার আইনে তো এটা ওনাকে শোকজ করা উচিত। আপনার রাষ্ট্রের যে কোনো বিষয়ে, এটা তো এমন না যে একটা বহির্রাষ্ট্রের সাথে শত্রুতামূলক কোনো একটা বিষয় আছে এবং তার রাষ্ট্রের নিরাপত্তা লঙ্ঘিত হবে এই বিষয়ে ব্যাখ্যা দিলে, এরকম তো না। ফলে এই বিষয়ে ব্যাখ্যা দিতে উনি বাধ্য আইনিভাবে, যে কোনো নাগরিক। এনসিপির কথা বাদ দিলাম, আমিও যদি জানতে চাই একজন সাধারণ নাগরিক হিসেবে যে অমুক পার্টি যে এই মার্কা নিয়ে কথাবার্তা বলতেছে, তারা যে দাবি জানাচ্ছে, আপনি এই বিষয়ে আপনার ব্যাখ্যা কি, না দেওয়ার যুক্তিটা কি আমাকে জানান, উনি জানাইতে বাধ্য। এটা সরকারি প্রোটোকলের মধ্যে আছে, উনি কেন তথ্য দিবে না? তথ্য পাওয়ার অধিকার জনগণের, এটার মৌলিক অধিকারের অংশ। এখানে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এনসিপি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এনসিপির প্রতীক শাপলা, এটা মোটামুটি সবাই জেনে গেছে। এনসিপি ক্ষতিগ্রস্ত শুধু শাপলা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, এনসিপি কে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে মাল্টি লেয়ার থেকে। তো সেই ক্ষেত্রে দেখেন এনসিপি গণঅভ্যুত্থানের একটা শক্তি, সম্মিলিত রাজনৈতিক দলগুলোর, তারা যদি রাজনীতির বিকাশ চায় বাংলাদেশের, সম্মিলিতভাবে তাদের উচিত এই শক্তিটাকে প্রোটেক্ট করা। হ্যাঁ, এদের ভুল ত্রুটি আছে, এদের সমালোচনা আমরাও করি, কিন্তু তাদেরকে অযাচিতভাবে তাদের চরিত্র হনন করা, এবং এরা তো আমাদের কি বলবো, এরা আমাদের বাংলাদেশের আগামী দিনের পোস্টার বয়। হ্যাঁ, তাদের ভুল ত্রুটিগুলোর জন্য বিচার হবে, তারা যদি ফৌজদারি অপরাধ করে তার বিচারের জন্য আমি আন্দোলন করবো, কিন্তু এর মানে তাদের ওই ভূমিকা তো আমরা অস্বীকার করতে পারবো না। তারা নতুন বাংলাদেশের পোস্টার বয়, ফলে তাদেরকে পলিটিক্যালি ম্যাচিউর করা, পলিটিক্যালি প্রোটেক্ট করা, এটা যারা অন্য পুরানা রাজনৈতিক দল তাদের প্রত্যেকের দায়িত্ব। সেখানে তারা তাদেরকে প্রতিদ্বন্দ্বী বানায় নিছে, তাদের প্রতিদ্বন্দ্বী বানাইলে শত্রু বানিয়ে নিয়েছে। হ্যাঁ, শত্রু বানাইলে প্রতিদ্বন্দ্বী হলে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওই প্রতিহিংসামূলক প্রতিদ্বন্দ্বীর কথা বলছি। শত্রু বানাইলে সবচেয়ে লাভবান হয় কে? লাভবান হয় পতিত শক্তি এবং আমাদের পরীক্ষিত শত্রু। ফরিদুল হক, রেজাউল করিম রনি বলছিলেন আপনাদের শত্রু বানিয়ে নিচ্ছে, প্রতিদ্বন্দ্বী বানিয়ে নিচ্ছে, আমরা তাই দেখছিলাম, কিন্তু সম্ভবত চেহারাটা একটু পাল্টে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে চেহারা পাল্টানো উচিত। নির্বাচন যত সামনে আসছে, এটা নির্বাচনের জন্য পাল্টেছে, চেতনা বা আকাঙ্ক্ষা এর জন্য পাল্টেছে তা কিন্তু নয়। আমরা লক্ষ্য করছি যে এই শাপলা প্রতীক নিয়ে উত্তেজনা, জুলাই সনদের বাস্তবায়ন কখন কিভাবে হবে সেটা নিয়ে এখন চূড়ান্ত হয়নি। এসবের মধ্যেও নির্বাচনী জোটের বাজারে এনসিপির দামি হয়ে উঠেছে, এবং কেউ কেউ বলছেন যে আপনাদের নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়েছে। আমরা গণমাধ্যম কর্মী হিসাবে কম বেশি জানি বিষয়টা অনেকটা এরকমই। আমাদের একটু খোলাসা করবেন আপনি? এটা আসলে বেশিরভাগটাই আসলে মিডিয়ারই। আরটা হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে তো ধরেন আলাপ আলোচনা আমাদেরকে করতে হয়েছে, বিশেষত জুলাই সনদের প্রশ্নে। আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে, আমাদেরকে খুব শক্তভাবে এই ফ্রেমিংয়ের মধ্যে আমাদেরকে ঢোকানোর চেষ্টা করা হয়েছে একদম শুরু থেকে, যে আমরা আসলে একটা নির্বাচনী ভাগবাটোয়ারার মধ্যে ঢুকতে যাচ্ছি। আমরা খুব পরিষ্কারভাবে বলছি এটা আমাদের জন্য
কোনো ইস্যু না, এজেন্ডা না। এনসিপি তো এটার জন্য আসেনি। আমরা যদি একটা নির্বাচনী ভাগবটরের মধ্যে ঢোকার মানুষ হইতাম, তাহলে আমরা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে গেলে আমাদের জন্য অনেক আরাম হইতো। আমরা যে কষ্ট করতেছি এই কষ্ট আমাদের করতে হতো না, কারণ আমরা গত 15 বছরে যে ফর্মেই করি আমরা তো কষ্ট করে এসেছি, এখন আমরা নতুন করে কেন কষ্ট নিব? কিন্তু আমরা বুঝছি যে যেই মাঠটা আছে, এই যে নির্বাচনী ভাগবটরা রাজনীতির যে খেলার মাঠ, ওইটাতে যদি আমরা আসলে যাই, বাংলাদেশের জনগণ আসলে কিছু পাবে না। জনগণের পক্ষে আসলে কোনো একটা শক্তির অন্তত এখানে আমরা একটু নির্দিষ্ট করে বলি। তো এইখানে যেটা হয়েছে, মানে যেই জায়গাটাতে ফ্রেমিংটা হয়েছে যে ধরেন জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য মানে সবাই যাতে কাছাকাছি আসতে পারে, আমরা কিন্তু সকল রাজনৈতিক দলের সাথে বিভিন্নভাবে বসছি। আমি নির্বাচনী জোটের প্রসঙ্গে ওইটাকে একটা জোটের ফ্রেমিং করা হয়েছে, আমরা কিন্তু ওই কাজই করিনি এখনো। এখানে জোটের ফ্রেমিং আসলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য অনেক আগে থেকে বলে রাখছেন যে জামাত নয়, আমরা এনসিপির জন্য দরজা খোলা। এটা একটা প্রশ্ন। আর বিষয় আমরা এটাও জানি, এক সময় আপনাদের টক শোতে বিএনপির লোকেরা আপনাদের সাথে বসতে চাইতো না, ইদানিং তারা বসে। এবং আমি নিজে জানি যখন আমরা বলি যে এখানে এনসিপি কোনো সমস্যা নেই। এবং আমরা এটাও জানি যে বিএনপির কোনো আসনে একটা সিগন্যাল দেওয়া আছে আনঅফিসিয়ালি যে আপনার প্রার্থী, কোনো একটা আসনে এই সিগন্যালও দেওয়া আছে সেখানে এনসিপির অমুক প্রার্থী হতে পারে, তখন কিন্তু ছেড়ে দিতে হবে আপনাদের সাথে আলাপের বাইরে গিয়ে। এর মানে তারা খুব কঠিনভাবে চিন্তা করছে এনসিপিকে সাথে রাখলে তাদের জন্য উপকার হবে। কেউ একটু যারা সমালোচনা দৃষ্টিতে দেখে বিএনপিকে, তারা বলছেন যে এর মাধ্যমে হয়তো তাদের ইমেজ একটা বিল্ড আপ হবে। এখন প্রশ্নটা যেটা হলো আপনার কাছে নির্দিষ্ট করে প্রশ্ন, এই প্রশ্নটা উঠেছে খুব, এখন হয়তো সময় আসেনি, আমাদের একটা ইঙ্গিত দিয়ে না আপনার আলোচনায়। সেটি হলো যে আপনারা আসলে নিজের একটা জোট করতে চাইছেন, সেখানে থাকবেন, নাকি নিজেরা আলাদা নির্বাচন করবেন, নাকি বিএনপি জোটে যাবেন, নাকি জামাতের সঙ্গে যাবেন? এই যে পুরনো জোট ভাগাভাগির যে রাজনীতি, এটা করার জন্য এনসিপি আসেনি। আমরা পরিষ্কারভাবে দেখেন বিএনপি কি করে। বিএনপি হচ্ছে দেখবেন যে মানে বিএনপিকে এই প্রশ্ন কিন্তু এখনো শুনতে হয়। গতকালকেও আমাকে এক জায়গায় এই কথা বলতে হয়েছে যে আপনি ধরেন যদি মেজরিটি পান তাহলে কি আপনি 31 দফা বাস্তবায়ন করবেন না জুলাই সনদ বাস্তবায়ন করবেন? আমি কি বলছি যে 31 দফা আসলে বিএনপির এজেন্ডা, জুলাই সনদ কিন্তু জুলাইয়ের এজেন্ডা, এটা কোনো দলের এজেন্ডা, ন্যাশনাল এজেন্ডা। সো এই দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি যখন জুলাই সনদের পক্ষে দাঁড়াচ্ছি আমি কিন্তু ন্যাশনাল এজেন্ডার পক্ষে দাঁড়াচ্ছি, আর বিএনপি কিন্তু তার দলের এজেন্ডায় থাকতেছে। সো এটার মধ্যে পার্থক্য আছে। তো ওই জায়গাতে আমাদের জায়গাটা হচ্ছে যে পরিষ্কার যে যারা এই পুরনো বন্দোবস্তের রাজনীতিটাকে টিকিয়ে রাখতে চায় তারা এটার মধ্যে যায়। আর এই যে ধরেন আমাদের তো এজেন্ডাকে আমরা পরিষ্কারভাবে বলছি যে নতুন সংবিধান লাগবে, একটা সেকেন্ড রিপাবলিক করতে হবে, নতুন বন্দোবস্ত করতে হবে ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে। তাহলে এই জায়গাটার জন্য যারা যারা আমাদের সাথে একমত তাদেরকে নিয়ে যদি আমরা 50টা আসনে প্রার্থী দিতে পারি, আল্লাহ দিলে অত খারাপ অবস্থা আমাদের নাই, সেটাও যদি আমরা দিতে পারি আমরা সেটাই করব। আমরা আসলে এদের এই জায়গার মধ্যে আমরা আসলে যাবো না, যেতে পারবো না, কারণ আমাদের কমিটমেন্ট আছে। তো আমরা তো এটা যেতে পারবো না, যে গেলে আমরা আসলে ওই জায়গার মধ্যে আসলে পড়ে যাবো। জি রেজাউল রনি, রাজনৈতিক অঙ্গনে এই আলোচনা আছে এবং রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলেছেন যে আসলে এনসিপি অনেকটা সংকটে পড়েছে, কোন দিকে যাবে। প্রথম কথা হলো বিএনপির সাথে গেলে তাদের ইমেজের সংকট হতে পারে, তারা যে মধ্যপন্থী রাজনীতি করতে সেটার আলাদা বৈশিষ্ট্য হারিয়ে ফেলতে পারে। জামাতের সঙ্গে গেলে সেটা আলাদা একটা চেহারা নিতে পারে, আবার কোথাও না গেলে আসন পাওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং এনসিপিকে খুব কাছ থেকে জানেন, চিনেন এবং এনসিপি যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সঙ্গে আপনি আন্দোলনে কাজ করেছেন এবং তাদের সঙ্গে আপনার ভালো যোগাযোগ, আরো বলা যায় আসলে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে অনেকের সঙ্গে আপনার, রাজনীতির বাইরেও গিয়েও। আপনার দৃষ্টিতে এনসিপির আসলে কি করা দরকার? কোনো জোটে যাওয়া দরকার, নির্বাচনে জোটে যাওয়া দরকার, না স্বতন্ত্র ইলেকশন করা দরকার? এনসিপি এক ধরনের সংকটে আছে, এটা সত্য, কিন্তু এনসিপির সামনে মানে পুরাটাই ভবিষ্যৎ এনসিপির জন্য। এবং এনসিপির প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, দেখেন বাংলাদেশে এতদিন রাজনীতির যে মডেলটা ছিল এটা আওয়ামী মডেল, এবং এই আওয়ামী মডেলের কারণে কিন্তু কারো কোনো বিকাশ হয়নি, যেটাকে পুরানা রাজনৈতিক বন্দোবস্ত এরা বলতেছে বারবার। তো ফলে সেই মডেলের রিয়েকশন আকারে সবাই রাজনীতি করতে গিয়ে জামাত ও বিএনপিও তার যে কাঙ্ক্ষিত বিকাশ সেই লাইনে হাঁটতে পারেনি। কারণ একটা ফ্যাসিস্ট দানবীয় শক্তির সাথে ফাইট করার জন্য তাকে ওইভাবে চিন্তা করতে হয়েছে। মানে একটা শামীম ওসমানের বিপক্ষে একটা আপনার জাকির খান দাঁড় করাইতেছে, এখন 5 তারিখের পরে এই জিনিস চলবে। তো ফলে এটা রাজনৈতিক দলগুলোর জন্য একটা বিশাল সংকট। ফলে সেদিক থেকে এনসিপি এমনিতেই আগানো, মানে আমি বলছি রাজনৈতিক পরিকাঠামোর দিক থেকে, মানে গঠনমূলক স্পিরিটের দিক থেকে বাংলাদেশে যেই ধরনের নাগরিক ভিত্তিক একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা যেন 5 তারিখের পরে জেগে উঠেছে, তার জন্য এনসিপি আগানো এমনিতে। এখন সে আগায়া থাকলেই তো হবে না, তাকে সাংগঠনিকভাবে এটাকে কন্টেইন করতে হবে। তারপরে হলো তার সময় লাগবে ওই রকম নেতৃত্ব। এখন এনসিপিতে আবার নানা রকম নেতা, হ্যাঁ, কেউ একটু বেশি ডানপন্থী, কেউ একটু মধ্যপন্থী, কেউ একটু বামপন্থী। ফলে এইটার একটা ঝগড়া ইন্টারনালি এনসিপির মধ্যে কন্টিনিউয়াস চলে।
এই ঝগড়াঝাটির মধ্য দিয়ে এনসিপির একটা ধরেন এটা বলে যে একটা চরিত্র নেওয়ারও জন্য একটা সময় দিতে হবে। রাইট। সেই চরিত্র নেওয়ার মধ্য দিয়ে এখানে যে নেতৃত্বগুলো আছে, যাদের দিকে নানা রকম বিতর্ক আছে, তারা নিজ দায়িত্বে আউট হয়ে যাবে। যারা কোয়ালিটিফুল নেতা আছে তারা একটা জাতীয় ফলে আপনি এখন যেটা বললেন সেদিক থেকে এনসিপির জন্য এই স্বাতন্ত্র্যটা বজায় রাখা হলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার ধারণা এনসিপি এই স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু নির্বাচনের সময় জোটে যাওয়ার মধ্যে আমি কোনো সমস্যা দেখি না। কেন দেখি না? আপনারা ধরেন নির্বাচনী জোট কিন্তু মতাদর্শগত জোট না। যে যার মতাদর্শ নিয়ে আলাদা থেকেও নির্বাচনে তার দলকে খানিকটা সুগঠিত করার জন্য বা ধরেন তার দলকে খানিকটা ভালো পজিশনে রাখার জন্য কিন্তু জোট করতে পারে। এটা অনেক সময় আমরা দেখেছি। এই জোট করা মানেই যে পুরানা বন্দোবস্তের মধ্যে চলে যাওয়া, ব্যাপারটা এরকম না। যেমন ধরেন জামাত প্রকৃত অর্থে কিন্তু একটা প্রেশার বিল্ড আপ করতে পারছে, মানে অন্যান্য রাজনৈতিক দল তারা ইসলাম একটা জোটের কথা, যদিও তাদের পিআরের আন্দোলনটা খুব ফলপ্রসূ হচ্ছে না, মানে খুব বেশি পাবলিক সাড়া দিচ্ছে না, তারা যে কারণে পিআর আন্দোলন করছে সেটা বোধহয় হচ্ছে। হ্যাঁ, তারা উচ্চ কক্ষে পিয়াচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি। ফলে এটা একটা প্রেশার আন্দোলন হিসাবে শেষ করে এখানে এটা বলে যে ফলে এখন এই এটার কাউন্টারে অন্য দলগুলো সবাই যদি মনে করে একটা ভালো চ্যালেঞ্জে পড়ছি, ফলে তারা জোটের একটা চ্যালেঞ্জ কাউন্টার জোট দিয়ে মোকাবেলা করার একটা প্রক্রিয়া আসতেই পারে, একটা প্রশ্ন সামনে আসতেই পারে। এবং সেই জোটে আপনার এখানে এনসিপির সাথে যদি কোনো জোট বিএনপির হয়ও, সেই জোটটা জামাত এবং ইসলামী দলগুলোর সাথে যেভাবে হচ্ছে সম্ভবত সেই রকম হবে না। সেই জোটটা অনেক বেশি পরোক্ষ জোট হবে। সেই জোটটার মধ্যে অনেক বেশি যার যার স্বাতন্ত্র্য বজায় রাখার চেষ্টা করা হবে। এবং এনসিপিকে অবশ্যই আসন ছাড় দেওয়ার যে রাজনীতি, এইটার দিকে যাওয়ার কোনো এনসিপির সুযোগ নেই। আমার মনে হয় সেদিকে যাবে না। তো মানে আসন ভাগাভাগির যে রাজনীতি সেদিকে যাবে না। এবং এনসিপির সক্ষমতা বিল্ডিংয়ের জন্য একটা সময় দিতে হবে। আমি মনে করি এনসিপি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা একটা এক্সাম্পল হইতে পারবে। তারা কত আসন জিতবে, ক্ষমতার কত কাছাকাছি, তার চেয়ে বড় কথা হলো তার যে এই যে নাগরিক ভিত্তিক রাজনীতি নির্মাণের যে একটা প্রক্রিয়া, একটা যে আকাঙ্ক্ষা, এটাকে ধরে রাখলে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই দিকে হাঁটতে বাধ্য হবে। আসলে নির্বাচনী জোট আমাদের উপমহাদেশে খুব কার্যকরী বলে প্রতিষ্ঠিত। শুধু আমাদের উপমহাদেশে, আমাদের দেশে অনেকবার এটা খুব কার্যকরী হিসেবে পরিণত হয়েছে। এবং আমরা জানি যে নির্বাচনী জোটটা আসলে নির্বাচন আগে হয়, এটা একটা বিষয়। এবার নির্বাচনী জোটে কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য থাকবে, সেটি হলো আপনি নিশ্চয়ই জানেন, প্রতীক। যার যার প্রতীক ইলেকশন করতে হবে। এখানে একটা স্বাতন্ত্র্য বজায় রাখার একটা সুযোগ আছে, যেটা আমি বললাম, যেটা আপনি বলছিলেন। যাই হোক, ফরিদুল হক এবং রেজাউল করিম রনি, আপনারা দুজন মূল্যবান বক্তব্য রেখেছেন। আমরা আশা করি আমাদের দর্শকরা এখান থেকে উপকৃত হবে, একটা নতুন চিন্তার তাদের মধ্যে হতে তৈরি হবে। আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।